Hi dear students, today we're going to discuss something very important topic. আচ্ছা আমরা তো বাঙালি তাই না, আমরা কথা বলি বাংলাতে, আবার স্বপ্ন দেখি বাংলাতে। দেন ট্রান্সলেশন করার সময় কি আমরা একই পদ্ধতি অবলম্বন করব? নিশ্চয়ই না। এক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, আমরা বাংলার ওয়ার্ড অর্ডারটাকে যদি চেঞ্জ করে নিয়ে ইংলিশে খুব সহজেই ট্রান্সলেশন করতে পারি। শোনো তাহলে। প্রথমে একটা কথা বলা খুব দরকার। অনেকের মনে এই ধারণা হয় যে এ ধরনের কিছু ভিডিও টিউটোরিয়াল আর কয়েকটা বেস্ট সেলিং ইংলিশ লার্নিং কোর্সের বই পড়লেই এই বিষয়টা আয়ত্তে চলে আসবে, অ্যান্ড দে ক্যান ফেস দ্য ওয়ার্ল্ড উইথ দ্য বিগেস্ট পসিবিলিটিস। বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, আর সেটি হলো ইমপ্লিমেন্টেশন। জানি তো প্রবাদে আছে, ইমপ্লিমেন্টেশন ইজ বেটার দ্যান ফিকশন। যা শিখছো তা তোমাদের ডে টু ডে লাইফের প্রতিটি ঘটে যাওয়া ঘটনার সঙ্গে রিলেট করতে শেখো এবং প্রয়োগ করতে শেখো। Then you can do everything. So dear students, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। So stay tuned. Okay dear ones, তো আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন পদ্ধতি শিখব, আর এক্ষেত্রে আমরা রিভার্স পদ্ধতি অবলম্বন করব। I mean, we will find the questions before answering them. Okay? অবাক হচ্ছে হয়তো। কি করব দেখো, আগে ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করব, আর ঠিক তখনই সকল প্রকার ট্রিক্স যা আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে সাহায্য করবে সেগুলি জেনে নেব। ঠিক আছে? লেটস গো অ্যান্ড টেক এ লুক অ্যাট দিস পয়েন্টস। ফার্স্টে হচ্ছে সাবজেক্ট। কোন একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কে বা কোনটি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা সাবজেক্টকে পেয়ে যাব। সেকেন্ড ভার্ব, সাধারণত তিন ধরনের ভার্বের কথা আমরা মনে রাখবো। একটা হচ্ছে স্ট্যাটিক বা অবস্থাগত, যেমন বি ভার্ব বা বিকামও বলতে পারো। পজেসিভ বা অধিকারগত, যেমন ধরো হ্যাভ ভার্ব বা বিলং টু, এরকম। আর একটা হচ্ছে অ্যাকশন ভার্ব, ডু, এবং আরো লাক্ষাধিক এরকম ভার্ব আছে যেগুলো মনে রাখা সবার পক্ষে সব ভার্ব মনে রাখা সম্ভব না। আর অনেক রকমই ভার্ব আছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শুধু এই কটা জানলেই যথেষ্ট হবে। জানি তো সেন্টেন্সের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাবজেক্ট ভার্ব, জানোই। এরপরেও আরো কিছু আছে, 3 নম্বর, যেমন অবজেক্ট। যদি আমরা কোনো সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট আমরা পেয়ে যাব, যদি সেটা ট্রানজিটিভ ভার্ব হয়, মানে অবজেক্ট নেয়। জানো তো ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না। 4 নম্বরটাকে কি বলা যায় দেখো, একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এ বাদে আর যা কিছুই থাকে, যে ফ্রেজ বা ওয়ার্ড যাই থাকুক, সেগুলো হচ্ছে আমরা ওই ডেসক্রাইবিং ওয়ার্ড হিসাবে ধরে নেব, বা বর্ণনাকারী শব্দগুচ্ছ হিসাবে, যেগুলো কাউকে না কাউকে বর্ণনাই করে চলেছে, আইদার সাবজেক্টকে বা অবজেক্টকে বা ভার্বকে বা কোনো অ্যাডজেক্টিভকে, এগুলো বর্ণনাই করছে কোনো না কোনোভাবে। চলো এই বিষয়গুলি কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যায়। The people of India are quite aware of the pandemic disease of COVID-19. এই সেন্টেন্সটিতে দ্য পিপলের সম্বন্ধে বলা হয়েছে, মানুষের সম্বন্ধে, কাজেই এটি হলো সাবজেক্ট। আর এই সেন্টেন্সটিতে ভার্ব কি ইউজ করা হয়েছে? আর, তাই তো? এই বি ভার্ব আর বাদে অন্য কোনো ভার্ব এই সেন্টেন্সে আছে কি? নেই। এবার জানোই তো বি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে কোনো অবজেক্ট নেয় না, তাই উক্ত সেন্টেন্সটিতে আর কোনো ভার্ব নেই। তার মানে যা বললাম, সাবজেক্ট, ভার্ব এ বাদে যা কিছুই আছে সেটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস বা ব্যাখ্যাকারী শব্দগুচ্ছ। আর একটা উদাহরণ দেখে নিই। মাই ভেরি এফিশিয়েন্ট মাদার জাস্ট শোড আস 9 প্ল্যানেটস। এটা একটা খুব মজার সেন্টেন্স, পরে বলবো। এটা থেকে 9টা গ্রহের নাম আমরা জানতে পারবো একটু ভালো করে দেখলেই, পরে বলে দেবো। এই উদাহরণটিতে সাবজেক্ট কি? মাদার। আর এই মাদারের আগে যে শব্দগুলো বসেছে, মাই ভেরি এফিশিয়েন্ট, এগুলো সব বর্ণনাকারী শব্দ যা মাদার শব্দটিকে বর্ণনা করছে। ঠিক তেমনি শোরটা হচ্ছে ভার্ব, আর জাস্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা হচ্ছে এই শোরটাকেই বর্ণনা করছে, সবে মাত্র দেখিয়েছিল। আর এই সেন্টেন্সটিতে দেখো একটা অবজেক্টও পাবে। চলো সেন্টেন্সটিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে দেখি। এই শোরটাকে যদি কি দেখিয়েছিল দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর পাবো 9 প্ল্যানেটস। তাহলে এটা হলো বস্তুবাচক অবজেক্ট বা ইনঅ্যানিমেটেড অবজেক্ট। আবার যদি শোরটাকে আবার প্রশ্ন করি কাকে দেখিয়েছিল, তাহলে উত্তর আসছে আস, যা প্রাণীবাচক অবজেক্ট বা অ্যানিমেটেড অবজেক্ট।
এক্ষেত্রে বলে দিই অবজেক্ট দু ধরনের হয়, একটা প্রাণীবাচক, একটা হচ্ছে বস্তুবাচক। তাহলে এই সেন্টেন্সটিতে প্ল্যানেট আর আস দুটোই অবজেক্ট, আসটা হচ্ছে প্রাণীবাচক আর প্ল্যানেট হচ্ছে বস্তুবাচক। তাহলে নাইনটা কি? নাইনটাও হচ্ছে বর্ণনাকারী শব্দ যেটা প্ল্যানেটটাকে বর্ণনা করছে। ওকে, লেটস হ্যাভ সাম মোর এক্সাম্পলস। আ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সটিতে কি? সাবজেক্টকে ফক্স আর সাবজেক্টে বর্ণনা করছে আ কুইক ব্রাউন, এই কথাটা সাবজেক্টকেই বলছে, ফক্সকেই বলছে। জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখানে জাম্পসটা ভার্ব আর জাম্পসটাকে বর্ণনা করছে ওভার। কেমন করে জাম্প করছে? ওভার দিয়ে। আর এখানে লেজি ডগ টা হচ্ছে, ডগটা হচ্ছে অবজেক্ট আর ডগটাকে বর্ণনা করছে দ্য লেজি। ওকে, আনাদার এক্সাম্পল। দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ আ English language pangram that contains all of the letters of the alphabet. The above sentence, উপরের সেন্টেন্সটির কথা বলেছে, যাই হোক এই সেন্টেন্সটা আমরা উদাহরণ হিসেবে নিলাম। তো এখানে সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্টটাকে বর্ণনা করছে, সেন্টেন্সটাকে বর্ণনা করছে দ্য অ্যাবভ কথাটা, আর এখানে ভার্ব হচ্ছে ইজ। ঠিক আছে, আর তার মানে যা আর কিছু যা আছে, যেহেতু ইজ জানোই প্রিন্সিপাল ভার্ব হিসাবে বি ভার্ব ব্যবহৃত হলে কোনো সময়ই অবজেক্ট নেয় না, তাই অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্যানগ্রাম এটা হচ্ছে বর্ণনাকারী শব্দ, এটা বর্ণনা করছে সেন্টেন্সটাকে। তারপরে হচ্ছে দেখো এখানে এবার একটা নতুন জিনিস আমরা জানতে পারছি, সেটা হচ্ছে দ্যাট, এটা হচ্ছে একটা জয়নিং ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই জয়নিং ওয়ার্ডগুলোর কাজ কি? দেখো ঠিক আঠা সেটে দেওয়ার মতো, যেটা হচ্ছে একটা বা দুটো সেন্টেন্সকে বা তিনটে সেন্টেন্সকে যুক্ত করার কাজ করে। ঠিক আছে, আর এই জয়নিং ওয়ার্ড মানে আমাদেরকে ক্লজের কথা একটু জানতে হবে। চলো তাহলে সংক্ষিপ্তভাবে আমরা ক্লজের বিষয়গুলি একটু জেনে নিই। এই ছবিটা দেখো, তোমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছ, তাই তো? খুব ভালো করে আঁকতে পারিনি, বিষয়টা কনসিডার করো। এই ছবি তিনটির প্রথমটি দেখো, একটাই গাছ, যেটাকে সিম্পল সেন্টেন্সের সঙ্গে তুলনা করা যেতে পারে। এটি সাধারণত স্বাধীন, কেননা এর নিজস্ব সাবজেক্ট ভার্ব আছে, কাজেই সিম্পল সেন্টেন্সের ট্রান্সলেশন করা খুব সহজ। শুধু মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সের নিয়মগুলি। দেখো তো এই নিয়মগুলি তোমাদের মনে পড়ছে কিনা। এই ভিডিওটার সেকেন্ড পার্ট আমরা হাতে নাতে সকল নিয়মের ট্রান্সলেশন করবো। ওকে, সিম্পল সেন্টেন্স যত রকম আছে। ভিডিও এই ফার্স্ট পার্টটিতে তোমরা যা কিছু শিখছো সেটা শুধু মাথায় রেখো, প্রয়োজন হলে খাতায় লিখে নাও, কেমন? সেকেন্ড ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি সবকিছু করবো হাতে নাতে, আর তখন আমরা সবকিছু শিখেও যাবো খুব সুন্দরভাবে। যে কোনো ট্রান্সলেশন আমরা করতে পারবো যে কোনো ধরনের সেন্টেন্সের। এবার সেকেন্ড ছবিটি দেখো, কি দেখতে পাচ্ছ? একটা পরগাছা একটি সম্পূর্ণ গাছকে অবলম্বন করে উপরে উঠেছে। ঠিক তেমনই একটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা মেন ক্লজ থাকবে আর সাব ক্লজ থাকতে পারে এক বা একাধিক, আর এই মেন ক্লজ আর সাব ক্লজ নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। এই সাব ক্লজগুলি ঠিক পরগাছার মতো, যারা মেন ক্লজ বা প্রধান গাছটির সাহায্য ছাড়া মূল্যহীন। ঠিক আছে, আচ্ছা তাহলে সাব ক্লজ ক রকমের হয়? তিন রকমের হয়, মনে রেখো, জানো তোমরা যদিও। মেন ক্লজ একটাই কমপ্লেক্স সেন্টেন্সের, আর তার সঙ্গে যেগুলো সাব ক্লজ থাকে সেগুলো হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এইবার দেখো তৃতীয় ছবিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো একই ধরনের গাছ, ঠিক তেমনি দুটো একই ধরনের সেন্টেন্স পাশাপাশি কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে। এখানে কিন্তু দুটো সেন্টেন্সই স্বাধীন, দুটোকে দে ক্যান বি সেপারেবল আর কি। ঠিক আছে, আলাদা করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে কমপ্লেক্স সেন্টেন্স সম্বন্ধে একটা সম্যক ধারণা পেলাম, তাই তো? সেন্টেন্সের এই বিভাগগুলি অর্থাৎ কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এগুলো গঠনগত দিক থেকে হয়, কারণ এগুলোতে সেন্টেন্সের কোনো মানে চেঞ্জ হয় না। যেটা সিম্পল সেন্টেন্স ছিল একই মানে রেখে তুমি কমপ্লেক্স করতে পারবে, আবার একই মানে রেখে তুমি কম্পাউন্ডও করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা অর্থগত দিক থেকে কাইন্ডস অফ সেন্টেন্সটা বুঝে নিই। There are 5 kind of sentences অর্থের দিক থেকে, আর এই ধারণাটা আমাদের খুবই দরকার ট্রান্সলেশনের জন্য, ইভেন সবকিছুর জন্যই। এই দেখো 5 ধরনের বাক্য। তাহলে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স,
যেটা ফর্মেশনগুলো মেইনলি মনে রাখবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্বের উপর একটা স্টার দেওয়া আছে কেন? কারণ এখানে ভার্বটা চেঞ্জেবল অ্যাকর্ডিং টু দ্য টেন্স, মোড, হোয়াটএভার। ওকে, আর আমরা প্রতিদিনের বেশিরভাগ কথায় এই অ্যাসার্টিভ সেন্টেন্সেই বলি। তারপরে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে দেখো ফর্মেশনটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়ালস যাই হোক, কিন্তু সাবজেক্টটা লেখার পর কাটা আছে, সাবজেক্টটা নিয়ে উপরে লেখা আছে ইউ, কিন্তু উজ্জ্ব থাকে। যেহেতু আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, হ্যাঁ এগুলোর জন্য, তখন সামনে তো আমরা কাউকে দেখেই কথাটা বলি, অর্থাৎ ইউ গিভ মি এ বুক, আমরা কিন্তু বলি না ইউ গিভ মি এ বুক, তাতে যে সামনে থাকে সে বুঝে যায়। ওই জন্য এখানে ইউটা উচ্চ থাকে, ওই জন্য সেন্টেন্সের ফর্মেশনটা শুধু এবার মনে রাখবে। আর এটা সবসময় প্রেজেন্টে হয়, সেই জন্য ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হতে পারে, বা অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল হতে পারে। ঠিক আছে, তারপরে সেন্টেন্স ফর্মেশনটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটাতে ফর্মেশনটা কি হচ্ছে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এই কোয়েশ্চেন মার্কটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয়। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটা শুধু আমাদেরকে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেয়, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন, বা যেটাকে ইনফরমেটিভ কোয়েশ্চেন বলি, যেটাতে উত্তর না দিয়ে তুমি থাকতে পারবে না, উত্তর দিতেই হবে তোমাকে। তারপরের পার্টটা দেখো অপটেটিভ সেন্টেন্স, যেটার ফর্মেশন কি তুমি দেখতে পাবে আইদার মে দিয়ে শুরু হবে বা উইজ দিয়ে শুরু হবে, অনেক সময় আবার হ্যাড দিয়েও শুরু হয়। তারপরে হচ্ছে অনেক সময় মেয়েটা উজ্জ্ব থাকে সেন্টেন্সে, এভাবে মোট কথা ফর্মেশনটা হয়। আর এটাতে কি কি এক্সপ্রেস করে, এটা একটা প্রেয়ার এক্সপ্রেস করতে পারে খুব, বা গভীর ইচ্ছা প্রকাশ করতে পারে, বা কার্স, কাউকে অভিশপ্তও করতে পারে। এগুলোর জন্য আমরা এগুলোকে ইউজ করি। আর লাস্ট ওয়ান এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা ফর্মেশনটা দুইভাবে হতে পারে, আইদার এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে তারপরে এক্সক্লামেশন ওয়ার্ড বসে, যেমন অ্যালস, ব্রাভো, হুররে, তারপরে বা হুররা যাই বলো, তারপরে হচ্ছে হাস, তারপরে হচ্ছে ফাই, এই যে এগুলো, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মেশন বসে যায় এটার পরে, মানে এই ওয়ার্ডগুলো বসে এক্সক্লামেটরি ওয়ার্ডগুলো, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে ফুল স্টপ হয়। আর একটা ফর্মেশন যেহেতু আছে এটা, সেটা বলে দিই, হোয়াট আ বা হাউ দিয়ে শুরু হয়, আর ঠিক তারপরে অ্যাডজেক্টিভ বসে, তারপরে যেরকম সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে শেষে এক্সক্লামেশন মার্কটা চলে যায়। আর এটাতে কি কি এক্সপ্রেস করতে পারে, অনেক কিছুই, যেমন ইন্টেন্স এক্সাইটমেন্ট খুব বেশি, ওন্ডার যেটাকে বলি, বা সারপ্রাইজের কারণও হতে পারে এটা। তারপরে ডিসগাস্ট, অ্যাডমিরেশন, শক, তারপরে হচ্ছে বা শক যাই বলো, হ্যাপিনেস বা সরো, বিভিন্ন কারণে এক্সক্লামেটরি সেন্টেন্স ব্যবহৃত হয়ে থাকে, সব ধরনের আবেগগুলোর জন্য মোট কথা। সবকিছু পিছনে উদাহরণ আর দিলাম না, কারণ পরের পার্টটাতে তো আমরা এগুলো নিয়ে ডিসকাস করবো, তাই না? তখন তো আমরা প্র্যাকটিক্যালি শিখেই যাবো আর কি, কিভাবে ট্রান্সলেশন করতে হয় এগুলো দিয়ে। এবার অর্থগত দিক থেকে এই যে 5 রকমের সেন্টেন্স বললাম, সেই প্রত্যেকটা ধরনের সেন্টেন্স আবার দুইভাবে গঠন হতে পারে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে তোমার হ্যাঁ বাচক, আর নেগেটিভ মানে না বাচক। ঠিক আছে? নাও ডিয়ার ওয়ান্স, যা শিখলে এতক্ষণ, আমি জানি তোমরা মনে রাখার চেষ্টা করবে, আর চেষ্টা করলেই মানুষ পারে। এই বাদেও তোমাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, অলরেডি তোমরা হয়তো এগুলো শিখেই আছো, তাও একবার বলে দিই। যেমন গ্রুপ ভার্বস, ইডিয়মস, যেটা এখনো শেখোনি, এটা পরের পার্টে যখন উদাহরণ দেবো তখন বুঝতে পারবে। কম্পাউন্ড ওয়ার্ডস, যেটা তোমরা জানো 7 থেকেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও তোমরা জানো। সাফিক্স প্রিফিক্সের ব্যবহার তোমরা জানো। হ্যাঁ, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখো এখানে আমি কি লিখেছি, আ প্রগ্রেসিভ ভোকাবুলারি, যে ভোকাবুলারিটা থামবে না। ভোকাবুলারি মানে তো জানো স্টক অফ ওয়ার্ডস, যেটা থামবে না, প্রতিদিন একটা দুটো করে ওয়ার্ড ইনক্লুড হতেই থাকবে তোমার ব্রেনে। ঠিক আছে, সেগুলো তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে। ঠিক আছে, এমন অনেক কিছুই আছে যা আমরা এই ভিডিও লেসনটির সেকেন্ড পার্টে দেখে নেব। এই লেসনটি তোমাদের গ্রামাটিক্যাল ধারণা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। সেকেন্ড পার্টে আমরা প্র্যাকটিক্যালি ট্রান্সলেশন শিখব। Till then, spend quality time with your near and dear ones. Oh, thanks for watching. If you find this lesson useful, please share with your friends and relatives so that they can also be benefited. Thanks once again for watching.